আনুষ্ঠানিকভাবে নির্বাচনী দৌড়ে প্রবেশ করতে যাচ্ছে ছাত্রদের দলখ্যাত জাতীয় নাগরিক পার্টি। আজ এই দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং এই দলটির কয়েকজন সদস্যকে নির্বাচনে জেতার ব্যাপারে বেশ উচ্চাকাঙ্ক্ষী বক্তব্য দিতেও দেখা যাচ্ছে। এদিকে উত্তেজিত জনতা সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ধরে পুলিশের হাতে দিয়েছে। এসব নিয়ে আজকের ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। প্রতিদিনের মতো আজও আমরা কথা বলবো নির্বাচন রাজনীতি নিয়েই, কথা বলবো এনসিপির নিবন্ধন এবং রাজনীতি প্রসঙ্গে। তবে তার আগে চলুন আমরা একটু জেনে নেই এই নুরুল হুদার গ্রেপ্তার প্রসঙ্গ। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী আসিফ মাহমুদ, আসিফ ইকবাল। আসিফ, যেইটা আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হলো, এখন হয়তো এই যে ডিবি কার্যালয়ে আনা হয়েছে, আমরা মানে আপনার কাছ থেকেই জানতে পারলাম কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হলো এবং সেটা কোন আইনে। আর মানুষকেও আমরা বেশ ক্ষুব্ধ দেখলাম ভিডিওগুলোতে, মানে মানুষেরা কি বলছে আর আপনি কি কি এখন পর্যন্ত জানতে পারলেন? লিমন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, যিনি 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু তিনি প্রধান নির্বাচন কমিশনারের কিন্তু দায়িত্বটি পালন করেছিলেন। যেটি বলছিলেন, তাকে কিন্তু আজকে সন্ধ্যার দিকে কিন্তু উত্তরার তার বাসার থেকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। তার আগে যেই জনতা, উচ্ছ্বসিত জনতা যারা ছিলেন, তারা কিন্তু তাকে জুতার মালা পরানো থেকে শুরু করে জুতা দিয়ে আঘাত করা বা বিভিন্নভাবে আঘাত করেছে, এমন কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমরা সেখানে দেখেছি যে তাকে বিভিন্নভাবে আসলে আঘাত করার চেষ্টা করছে যে সেখানকার জনতারা। একটু জানিয়ে রাখি, নুরুল হুদার পরিচয় যদি একটু জানিয়ে রাখি, তিনি কিন্তু 2018 সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। সেই নির্বাচনটির কথা যদি একটু মনে করিয়ে দিই, সেই নির্বাচনে কিন্তু বিএনপিও অংশগ্রহণ করেছিল এবং বিএনপি সেই নির্বাচনে 6টি মাত্র আসন পেয়েছিল এবং বাকি যতগুলো আসন ছিল সেটি কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট যেই ছিল, বাকি সবগুলো আসন কিন্তু সেই মহাজোটই পেয়েছিল। এই নির্বাচন নিয়ে আসলে বিএনপি বরাবরই বিভিন্ন সময়ে বিভিন্ন আপত্তি তুলেছিল এবং এই নির্বাচনেই কিন্তু আসলে যে রাতের ভোট দেওয়ার যে কথাটি আসলে এখন আমরা হরহামেশাই শুনি, যে সেই কথাটি কিন্তু আসলে এই নির্বাচন থেকেই শুরু হয় এবং একটা অভিযোগ বিএনপি এবং অন্যান্য দলগুলো যেটি করে থাকে যে তার সময় আসলে রাতের বেলায় ব্যালট বক্স ভরে ভোট দেওয়া হয়েছিল। তো এই যে বিভিন্ন অভিযোগ, সেই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার নামে মামলা হয়েছে আমরা যত জেনেছি শেরেবাংলা থানায়, এবং সেই মামলার ইয়েতেই কিন্তু আসলে তাকে আজকে গ্রেপ্তার করা হলো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লিমন, ধন্যবাদ আসিফ। দর্শক, ডিবি কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল। আমরা এখন আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আক্তার ভাই, আপনাকে স্বাগত আমাদের ভোটের ট্রেনে। আজকে আপনারা নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছেন। আপনাদের মধ্যে একটা উৎসব, একটা মানে বেশ একটা আনন্দ বিরাজ করছিল, আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। শুরুতেই যেই প্রশ্নটা দিয়ে একটু শুরু করতে চাই, সেটা হলো যে মানে আপনাদের যে একজন নেতা, মুখ্য সমন্বয়ক যিনি নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি বললেন যে আসন্ন নির্বাচনে আপনারা 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে জাতীয় সরকার গঠন করবেন। দুইটা প্রশ্ন আছে। প্রথম যে প্রশ্নটা করতে চাই, সেটা কি মানে এই যে 400 আসনের মধ্যে আপনারা 300 আসন পাবেন, এটা কি মানে বুঝে শুনে কথা বলা, নাকি এটা একটা মানে পলিটিক্যাল রেটরিক বা বক্তব্য? বাংলাদেশে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন যে রাজনৈতিক দলের আবির্ভাব, বাংলাদেশের মানুষের জনসমর্থনকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার যে কর্মপরিধি সারা দেশব্যাপী বিস্তৃত করেছে, সেই জায়গা থেকে এটা একটা প্রত্যাশার কথা, এটা একটা প্রত্যাশার জায়গা থেকে বলা। এবং জাতীয় সরকার যে শব্দবন্ধ সেখানে আছে, সেটা খুব সম্ভবত জাতীয় সংসদ এই শব্দকে তিনি মিন করেছেন। জাতীয় সরকার এই শব্দবন্ধর সাথে বাংলাদেশের যে রাজনীতি, সেখানে একটা আলাদা ধরনের বোঝাপড়ার জায়গা রয়েছে। রাজনৈতিক দলগুলো যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী, তারাও নির্বাচনে অংশগ্রহণ করবার পরে একসঙ্গে একটা সরকার গঠন করাকে জাতীয় সরকার যেভাবে বলা হয়, এখানে মুখ্য সমন্বয়ক তিনি আসলে জাতীয় সরকারের যে ধারণা সেটাকে তিনি মিন করেননি। তিনি আসলে জাতীয় সংসদের কথা বলেছেন, বা সামনে আমরা যে গণপরিষদ নির্বাচনের কথা বলি, স্বাভাবিকভাবে মানুষ সেটাকেই বুঝে থাকেন আর কি, সেটাকে তিনি মনে করেছেন। না, কিন্তু আক্তার ভাই, এটাকে একটু উচ্চাকাঙ্ক্ষী মনে হচ্ছে না? আপনারা তো মাত্র মানে নিবন্ধনের জন্য আবেদন করলেন,
এবং এর মধ্যে আপনারা এত বড় একটা ফলাফল চাইছেন, মানে আসলে আপনারা কতগুলো আসন মানে টার্গেট করছেন ইলেকশনের জন্য? এখন পর্যন্ত আপনাদের প্রস্তুতি কি? জাতীয় নাগরিক পার্টি এনসিপি বর্তমানে তাদের নিজেদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা এখন কাজ করছি। আমরা এখন সারা দেশে কমিটি বিস্তারের কাজ করছি, অনেকগুলো জায়গাতেই পথসভা হচ্ছে, উঠান বৈঠক হচ্ছে, জনসংযোগ চলছে। তার মধ্য দিয়ে মানুষের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক এবং একটা সাংগঠনিক সম্পর্ক আমরা তৈরি করবার চেষ্টা করছি। এখনই আসলে নির্বাচন বা সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনী রাজনীতি বা সেই প্রস্তুতির দিকে আমরা এখনো অগ্রসর হইনি। আমরা বরং মনে করি নির্বাচনের পূর্বের যে কর্তব্যগুলো সরকারের রয়েছে সেগুলো যেন সরকার সঠিকভাবে পালন করে, সেটার দিকেই আমরা আসলে বেশি মনোযোগী। সেক্ষেত্রে মুখ্য সমন্বয়ক যে কথা বলেছেন সেটা একটা প্রত্যাশার জায়গা থেকে বলা। আমরা সে প্রত্যাশা পূরণের চেষ্টা করব এবং সে প্রত্যাশা পূরণের জন্যই আমরা আমাদের কর্মপরিধিকে বিস্তার করা এবং সারা দেশের মানুষদেরকে আমাদের সঙ্গে যুক্ত করা এবং নানা ধরনের কর্মসূচি হাতে নিয়ে আমরা সামনের দিনে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। আখতার ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আখতার হোসেন, আপনাকে আবারও স্বাগত। যেটা আমরা বলছি যে আপনারা আজকে যে কাগজগুলো দিয়েছেন, মানে আপনারা তো আরপিও মেনেই নিবন্ধনের জন্য যা যা দরকার সেটা দিলেন। সেখানে আমার যদি ভুল না হয় 330টা জেলায় মনে হয় আপনারা কমিটি দিতে পেরেছেন। মানে যদি 30টা জেলায় কমিটি দেন সেক্ষেত্রে কি আপনারা মানে 300 আসনের ইলেকশনেই যাবেন, নাকি যেহেতু আপনারা প্রথমবার এবার নির্বাচনে অংশ নেবেন সেক্ষেত্রে কি একটু আসন সংখ্যা কমিয়ে অল্প কিছু আসন টার্গেট করে একটু বড় প্রস্তুতি নিয়ে, নাকি আবার একটা আলোচনা হচ্ছে যে জোটের দিকে যাবেন কিনা? আসলে কি পরিকল্পনা এখন পর্যন্ত? জাতীয় নাগরিক পার্টি এনসিপি অল্প কিছুদিন হলো আমরা সারা দেশব্যাপী জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা কমিটি দিতে শুরু করেছি। কমিটি গঠনের কাজগুলো আমাদের চলমান রয়েছে। এখন পর্যন্ত আমরা 30টির অধিক জেলা কমিটি এবং 150-র অধিক আমরা উপজেলা কমিটি গঠন করতে সমর্থ হয়েছি। কিন্তু নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের শর্ত হলো 22টি জেলা কমিটি এবং 100টি উপজেলা কমিটি, তাদের অফিস এবং 100টি উপজেলা কমিটিতে 200 জন করে সদস্য, তাদের ফর্ম এবং তাদের এনআইডি কার্ড সেটা এখানে দাখিল করতে হয়। তো সে জায়গা থেকে আমরা আজকে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 25টি জেলা কমিটি এবং 105টি উপজেলা কমিটি আজকে আমরা সাবমিট করেছি। আমাদের উপজেলা কমিটি, জেলা কমিটি আসলে এর থেকে আরো বেশি সংখ্যক হয়েছে এবং আমরা আশাবাদী যে খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের 64টি জেলা এবং মহানগর যতগুলো আছে থানা এবং উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের কমিটিগুলো আমরা বিস্তৃত করতে সক্ষম হব। একই সাথে আমাদের যে থানা এবং উপজেলা কমিটিগুলো গঠন করা হয়েছে সেখানে অনেকগুলো জায়গাতেই ইউনিয়ন পর্যায়ের এবং মহানগর পর্যায়ে ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের কাজও আমরা শুরু করেছি। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনের শর্ত যতটুকু তার থেকেও আসলে আমাদের কর্মযোগ্য আরো বৃহৎ পরিসরে সংগঠিত হয়েছে। আমরা আশাবাদী যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারবেন। আপনারা কি 300 আসনে অংশ নিচ্ছেন, মানে বা ওই পুরোপুরি আইনসভার যতগুলো আসন থাকবে সবগুলোতেই কি আপনারা এককভাবে অংশ নেবেন, নাকি জোটে যাবেন? জাতীয় নাগরিক পার্টি বর্তমানে আমরা বারবারও বলেছি যে আমরা নিজেদের সাংগঠনিক সক্ষমতা স্বাতন্ত্র্য বজায় রেখে আমরা কাজ করার পক্ষপাতী। আমরা সংগঠনের কলেবর বৃদ্ধিতে এখন কাজ করছি। একই সাথে সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন, সেই নির্বাচনগুলোর আগে অবশ্যই যেন বাংলাদেশে যে সংস্কার এবং বিচারের দাবি আমরা ছাত্র জনতার পক্ষ থেকে সরকারের কাছে জানিয়েছি এবং যার জন্য সরকার গঠিত হয়েছে সেগুলো যেন বাস্তবায়ন করা হয়। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যেন থাকে। একই সাথে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, নিরপেক্ষ মাঠ প্রশাসনের বাস্তবতার কথা আমরা বলেছি। এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ নির্বাচনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় যে কর্তব্যগুলো আছে সেই কর্তব্যগুলো সরকার সম্পাদন করছে কিনা সেটাই এখন আমাদের রাজনীতির মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি যে সরকার যদি নির্বাচনের পূর্বে তাদের যে কর্তব্যগুলো রয়েছে সে কর্তব্যগুলো সম্পাদন করে তারপরে আমরা নির্বাচনে যে রাজনীতি সেটা এককভাবে প্রার্থিতা দেওয়া বা জোটবদ্ধভাবে নির্বাচন করা হবে কি হবে না, বা যদি সরকার তার কর্তব্যগুলো পালন না করে সেক্ষেত্রে নির্বাচনেই আমরা যাব কিনা, এই প্রশ্নগুলোর সুরাহা আমরা তখন করতে পারবো। এত আগে থেকে এই প্রশ্নগুলোর আমরা
সুরাহা করতে এখনই আমরা প্রস্তুত নই। নির্বাচনে যাওয়ার জন্য মানে আপনাদের শর্তগুলো কি কি? মানে এটা আপনারা সবসময় বলেন, যেমন আজকে আপনাদের দলের যিনি আহ্বায়ক উনি বলেছে যে জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং বিচার নিশ্চিতের পরই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। মানে আমরা দেখলাম যে আপনারা আপনাদের দলের মধ্যে একটা বড় পরিবর্তন এনেছেন, যে গঠনতন্ত্রে যে প্রধান দুইবারের বেশি হতে পারবে না। কিন্তু এটা একটা নিশ্চয়ই আপনারাও লেখালেখি করেছেন, ভালো ব্যাপার। কিন্তু ঐকমত্য কমিশনে যেটা আমরা যদি আজকেও আলোচনায় দেখি যে প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবে না, এ ব্যাপারেও কিন্তু সবগুলো রাজনৈতিক দল এক নয়। এবং মানে এরপর তো আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এই সংস্কারের ব্যাপারে, এনসিসি, দ্বিকক্ষ আইনসভা, জুলাই সনদ বিচার। মানে আপনার কাছে কি মনে হয় কতটা হবে? মানে অনৈক্য তো অনেক। বাংলাদেশের মানুষেরা যে আকাঙ্ক্ষার জায়গা থেকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এই প্রত্যেকটা বিষয়কে যদি আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশে যেন রাষ্ট্রের কাঠামোতে একটা মৌলিক পরিবর্তন আসে, বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় এবং কখনোই আর কোনো ফেসিবাদ এবং স্বৈরাচারের কবলে দেশটা না পড়ে। সেজন্য আমাদের রাষ্ট্রের কাঠামোতে নতুন করে এটাকে পুনর্গঠন করা, সংস্কারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া, সেটা আমাদের সকলের জন্য একটা কর্তব্যের জায়গা। আমরা মনে করি যে নির্বাচন আয়োজনের পূর্বে অবশ্যই মৌলিক সংস্কারকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে জাতির সামনে জারি করা, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে সরকারের অবশ্য কর্তব্য এবং এই কর্তব্যগুলো সম্পাদন করে তারপরে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে। ঐক্যমত্য কমিশনে প্রধানমন্ত্রীর বেয়াত কতবার হতে পারে সে ব্যাপারগুলোতে মোটা দাগে যতগুলো রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করছেন, অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যই হলো কোনো ব্যক্তি বাংলাদেশে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু শুধুমাত্র অল্প কিছু দলের পক্ষ থেকে, বিশেষত বিএনপির তরফ থেকে বলা হয়েছে পরপর দুইবার থাকতে পারে, কিন্তু গ্যাপ দিয়ে তৃতীয়বার আবার হতে পারে, বা জীবনে যতবার ইচ্ছা ততবার। মানে তারা যে দলগুলো চাইছে তারা এটাকে কিন্তু একজন রাজনীতিকের অধিকার হিসেবেও দেখছেন। মানে তারা বলছেন যে এভাবে একজন রাজনীতিকের হাত পা বেঁধে দেওয়া যেতে পারে না, এটা তার একটা পলিটিক্যাল রাইট। আপনি কি বলবেন? বিশ্বের অনেকগুলো দেশে এই উদাহরণটা আছে। ইভেন আমেরিকাতেও কোনো একজন ব্যক্তি তার জীবনে দুইবারের বেশি তিনি রাষ্ট্রপতি, সেখানকার প্রেসিডেন্ট হতে পারেন না। এই জিনিসটা কিন্তু আমেরিকাতে চর্চিত হয়ে আসছে। এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে অতীতে একজন ব্যক্তিকে কেন্দ্র করেই বা একটা ফেসিবাদী কাঠামো তৈরি করার দিকে সেই সরকারগুলো ধাবিত হয়েছিল। আমরা দেখেছি যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনা হওয়া, তার উপরেই সবকিছু ডিপেন্ডেন্ট থাকা, এই বিষয়গুলো যেমন বাংলাদেশে বাকশাল নিয়ে এসেছিল, তেমনিভাবে স্বৈরাচার নিয়ে এসেছে। এবং পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে যে ফেসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তা কিন্তু এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার কারণে এটা সম্ভবপর হয়েছিল। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো কখনোই এক ব্যক্তি কেন্দ্রিক হওয়া উচিত নয়, বরং এক ব্যক্তির যে কাল্ট নির্মাণের যে রাজনীতি, সেখান থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের চর্চাকে সমুন্নত রাখতে এবং আমাদের অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে আমরা কোনো একজন ব্যক্তি বাংলাদেশে যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন তার জীবদ্দশায়, সেটাকে আমরা প্রপোজাল হিসেবে দিয়েছি। এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশে একজন ব্যক্তিকে কেন্দ্র করে ফেসিবাদ তৈরি হওয়ার যে সম্ভাবনার জায়গা রয়েছে, স্বৈরাচার তৈরি হওয়ার সম্ভাবনা এবং ক্ষমতাকে প্রলম্বিত করার যে ব্যাপারগুলো অতীতে ঘটেছে সেগুলো আর ঘটবে না। এবং এই কারণেই নতুন বাংলাদেশে নতুন মানুষের হাতে ক্ষমতা আবর্তিত হবে। জনগণ যাদেরকে পছন্দ করবে তাদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতা তাদের হাতে অর্পণ করবে। এই সিস্টেমটা গণতান্ত্রিকভাবে আমাদের এখানে ডেভেলপ হওয়া প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা সেই জায়গাটা নিশ্চিত করার জন্য আপনারা মনে করছেন যে আপনার পক্ষে যে পরপর দুইবারের প্রধানমন্ত্রী হওয়া উচিত না। আক্তার ভাই, আপনি আপনাদের সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে আরেকটি বিরতিতে। বিরতির পর আবারও স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন, আমরা যে বিষয়টা আপনাদের প্রায় বলতে শুনি, যেটা আপনাদের আহ্বায়কও সেদিন ঐকমত্য কমিশনের সভা শেষ করে বলেছে, যে মৌলিক বিষয় যদি একমত যদি না হওয়া যায় বা জুলাই চার্টারে যদি মৌলিক বিষয়গুলোর একটা সুরাহা না থাকে, তাহলে তারা ওই জুলাই চার্টারে সই করবে কি করবে না, এরকম একটা ব্যাপার আছে। আপনিও আজকে বললেন যে নির্বাচনে যাবে কিনা। মানে আপনার এই মৌলিক বিষয় বলতে মানে কয়টা বিষয় বোঝাচ্ছেন?
ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জবাবদিহিতা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের রূপরেখা সেটা কিন্তু আমরা ঐক্যমত্য কমিশনে আমরা উপস্থাপন করেছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা বারংবার এই কথাগুলো বলেছি যে প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্যের জায়গাগুলো কতদূর পর্যন্ত হবে, তারপরে এনসিসির মতো বিষয়গুলো এসেছে, ন্যাশনাল যে কমিশনগুলোর কথা বলা হয়েছে, সরকারি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর নিয়োগ থেকে শুরু করে নিয়ে বিচার বিভাগের স্বাধীনতা, এই প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আমাদের মৌলিক সংস্কারের মধ্যে আমরা এগুলোকে অন্তর্ভুক্ত রেখেছি। তো মৌলিক সংস্কারের জায়গাটা হলো বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিচালনা করবার ক্ষেত্রে গণতান্ত্রিক একটা স্তরে আমাদেরকে উন্নীত হতে হলে যে সংস্কারগুলো আমাদের প্রয়োজন সেই সংস্কারগুলোকে ফেলে রেখে যেন একটা জুলাই সনদের যে কথা বলা হচ্ছে সেটা আসলে কোনোভাবেই একটা ইসেন্স রাখে না, কোনোভাবেই সেটা একটা মূল্যবান কিছু হিসেবে আমাদের কাছে উপস্থাপিত হয় না। আক্তার, এখানে প্রশ্নটা হলো যে সংস্কারের যে বিষয়গুলো, প্রস্তাবগুলো আপনি যেগুলো বললেন যে বিচার বিভাগ কিংবা এই যে আইনসভা কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতা, মানে এগুলো তো অনেক, এবং এটাও তো মানে আমরা যখন মানে ঐকমত্যের কথা বলি তখন সবাই যে সব ব্যাপারে একমত হবে না এটাও তো একটা যৌক্তিক ব্যাপার। যারা একমত হয় না তারা এগুলো বলে, তো সেই ক্ষেত্রে কি অনেক বিষয় একমত হওয়া সম্ভব, বা আমরা এটাই জানতে চাই যে সুনির্দিষ্ট আসলে মৌলিক বিষয় কয়টা? আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে ডকুমেন্টস আমরা ঐক্যমত্য কমিশনের কাছে উত্থাপন করেছিলাম সেখানে 8 থেকে 10টা বিষয়কে আমরা মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত বলে আমরা উল্লেখ করেছি। সেই বিষয়গুলো নিয়ে আমরা এর আগেও আমরা বিস্তারিত কথা বলেছি, কিন্তু এখন যে কথাটা বেশি বলা জরুরি মনে করছি, অনেকে বলছেন যে সবগুলো বিষয়ে সবাইকে কেন একমত হতে হবে, যদি সবগুলো বিষয়ে সবাই একমত হয় তাহলে সেটা কিনা বাকশালে রূপান্তরিত হয়, এরকম ধরনের বক্তব্য অনেকে দিয়েছেন। আমরা মনে করি যে এই বক্তব্য বিভ্রান্তিকর এই কারণে যে মৌলিক সংস্কারের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এটা দেশের সকল মানুষের একটা প্রত্যাশার জায়গা এবং সকল মানুষের চাওয়ার জায়গা, যাতে বাংলাদেশ রাষ্ট্রটি একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে ধাবিত হতে পারে, যাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয় এবং এখানে জবাবদিহিতার জায়গা সুনিশ্চিত হয়। এই বিষয়গুলোকে যদি নিশ্চিত করা না হয় রাষ্ট্র কাঠামোর মধ্যে, তাহলে অবশ্যই আমাদেরকে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেখানে থেকে আমাদের দূরে সরে যেতে হবে, দূরে সরে যেতে হবে। আচ্ছা, আমরা একদম শেষ মুহূর্তে আছি, তো আমরা শেষ যে প্রশ্নটা করতে চাই যে আপনারা আজকে নিবন্ধনের জন্য আবেদন করেছেন, দলের প্রতীক কেন শাপলা চাইলেন? আরেকটা ব্যাপার যে এনসিপি গঠনের আগে এই যে অভ্যুত্থানের যারা ছাত্র নেতা তারা যেভাবে একটা মানে ছাত্র নায়ক হিসাবে সবার কাছে ছিল গ্রহণযোগ্যতার দিকে, মনে করা হয় বা অনেকে মনে করেন যে এনসিপি গঠনের পরে এই গ্রহণযোগ্যতাটা অনেকটা কমে গেছে, অনেকেই নানান ধরনের সমালোচনা করছে। মানে মনে কি হয় যে মানে তাহলে এই এনসিপি এই যে যারা এই নেতারা কত দূর আগাবে? তাইলে একদম শেষ প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি একেবারে আমরা যখন নাগরিক পার্টিতেও নাই, আমরা যখন নাগরিক কমিটিতে ছিলাম, আমাদের অনেকেই যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, সেই সময়গুলোতে এই প্ল্যাটফর্মগুলো আসলে সকল দলের সকল মানুষের একটা প্ল্যাটফর্ম হিসেবে ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির মতো যে প্ল্যাটফর্মগুলো ছিল, আমরা সেখান থেকে রাজনৈতিক দল গঠন করেছি। রাজনৈতিক দল গঠন করার পরে অবশ্যই আমাদের প্রতিযোগী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নানা ধরনের আমাদেরকে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়েছে, নানা ধরনের প্রশ্নের মুখে আমাদেরকে পড়তে হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে এই অভ্যুত্থানের নেতৃত্ব তাদের যে গ্রহণযোগ্যতার জায়গা রয়েছে সেটা আরও দিনে দিনে পোক্ত হয়েছে বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। কারণ বাংলাদেশের মানুষেরা নতুন নেতৃত্বের কাছে ভরসা রেখেছেন, নতুন নেতৃত্বের কাছে নতুন বাংলাদেশ তারা প্রত্যাশা করেন। সেটা আমরা গ্রামে গঞ্জে যখন মানুষের কাছে গিয়েছি, আমরা যখন হাটে বাজারে গিয়েছি এবং শহর মফস্বলেও মানুষের সঙ্গে আমাদের যখন ইন্টারাকশন হয়েছে তখন আমরা মানুষের এই মনোভাব দেখতে পেয়েছি যে তারা এই নেতৃত্বের সঙ্গে এই জাতীয় নাগরিক পার্টির যে ন্যারেটিভ এবং যে আইডিয়ার কথাগুলো আমাদের রয়েছে তার সঙ্গে তারা সবাই একাত্ম, এবং এই বিষয়গুলোতে বাংলাদেশের মানুষেরা আমাদের সঙ্গে থেকে একই সাথে তারা রাজপথে থেকে বাংলাদেশের ভবিষ্যতের জন্যই এনসিপিকে তারা এগিয়ে নিয়ে যেতে চান। আর একটা বিষয় হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আজকে আমরা 3টি প্রতীককে আমাদের প্রতীক হিসেবে চেয়েছি, তবে শাপলা, কলম এবং মোবাইল এই 3টে বিষয় এখানে আমরা উত্থাপন করেছি। আমাদের তবে প্রধানতম পছন্দ বা প্রথম পছন্দ হচ্ছে শাপলা। শাপলা বাংলাদেশ দীর্ঘ সময় ধরে আমাদের এই বঙ্গীয় বদ্বীপের মধ্যে
আমাদের মানুষেরা যে ধনে ধান্যে পুষ্পে ভরা এক বাংলাদেশের কথা আমরা বলি, যে প্রাণ প্রকৃতির কথা বলি, তার একটা অন্যতম সিম্বল হচ্ছে শাপলা। সিম্বল হচ্ছে শাপলা। আক্তার হোসেন, আমরা একদম শেষ প্রান্তে। মানুষ যেভাবে একটা রাজনৈতিক পরিবর্তন চায়, সেভাবে হয়তো এনসিপি জন্য মানুষের অনেক শুভকামনা আছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।